মনে করি আমাদের আগের সময়টা ছিল হীরক সময়, এর চেয়ে সুন্দর সময় আর ছিল না। তারপরে সোনালী সময়টাতে মনে হয় আমরা এসেছি। আমাদের ভিতরেও কম্পিটিশন ছিল, বাট কাট থ্রোট কম্পিটিশন ছিল না। আমরা কেউ কারো শত্রু হয়ে কম্পিটিশন করিনি, আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কম্পিটিশন করিনি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে অনেক ভালোবাসা। আমি আখি আলমগীর, আমন্ত্রণ জানাচ্ছি আখির গল্পে। আমার গল্প আর সবার মতোই গল্পের ভান্ডার অনেক বড়। সবার কাছে সবার গল্প ইম্পর্ট্যান্ট, সবার কাছে সবার জীবন ইম্পর্ট্যান্ট, সবার কাছে সবার জীবন অনেক রঙিন, বিচিত্র, কঠিন। এক একজনের গল্পটা শুধু একটু ভিন্ন হয়, তবে মোটামুটি ওই ভাগগুলো একই টাইপ হয়। শুধু মানে এক একজন সেই গল্পের ভিতরে নিজেকে কিভাবে স্থাপন করে বা বের হয়ে আসে, সেটা তার নিজের গল্প হয়ে ওঠে তখন, সেটার উপর ভিত্তি করে। আমার সেই চলচ্চিত্রের অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নায়িকা হওয়ার স্বপ্ন বা মানুষের স্বপ্ন আমাকে আন্দোলিত করা, সেটা থেকে বের হয়ে গায়িকা হয়ে ওঠা, শখের গায়িকা থেকে প্রফেশনাল গায়িকা হওয়া, এই জার্নিটা 4-5 বছরের মতো ছিল। যে আমি কি হব সেই একটা ব্যাপার নির্ধারণ করা, এবং পরবর্তীতে গায়িকা হিসেবেই নিজের একটা ড্রিম ক্রিয়েট করা, এবং সেই ড্রিমকে রিয়েলিটিতে নিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, অধ্যাবসায়, সাধনা, প্রফেশনালিজম, নিয়মানুবর্তিতা, তারপরে যেহেতু গ্ল্যামার ওয়ার্ল্ড, নিজেকে কিভাবে উপস্থাপন করবো সেই ব্যাপারগুলো, সেগুলো সব কিছু মিলিয়ে আমি পরিপূর্ণ একজন আর্টিস্ট অ্যান্ড পারফর্মার হতে চেয়েছি। কতটুকু হতে পেরেছি সেটা জানি না। প্রথমে আমার কাজ শুরু হয় প্লেব্যাক দিয়ে, প্লেব্যাক চলতে থাকে একটু 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 করে। তারপরে আমার অ্যালবাম হয়, প্রথম কলি, বিষের কাঁটা, চোখের ভাষা, একের পর এক। আমার সোলো অ্যালবামের সংখ্যা, শুধু সোলো অ্যালবামের সংখ্যা 19টা। তো সংখ্যাটা কিন্তু অনেক বড়, এবং 19টার ভিতরে আমার যদ্দূর মনে পড়ে 19টা বা 18টা অ্যালবামই সুপার ডুপার হিট। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি আল্লাহকে সবসময় শুকরিয়া জানাই, এবং তারপরে আমি থ্যাঙ্কস জানাই আমার বিউটিফুল অডিয়েন্সকে। আপনারা না চাইলে, আপনারা না শুনলে অ্যালবাম কখনোই একের পর এক প্রযোজনা সংস্থা থেকেই করা হতো না, এবং এই 19টা অ্যালবামই সঙ্গীতা থেকে প্রকাশিত। তো যদি অ্যালবাম ভালো না চলতো, সঙ্গীতা বারবার আমার সাথে কাজ করতো না। আমার ডুয়েট অ্যালবামের সংখ্যা 3টা, একটা এসডি রুবেলের সাথে, একটা রবি চৌধুরীর সাথে, দুজনই আমাদের দেশের সেরা দুজন শিল্পী এবং আমার ভীষণ পছন্দের শিল্পী। আর একটা হচ্ছে উপমহাদেশের বিখ্যাত শিল্পী উদিত নারায়ণের সাথে। আমার আর মিক্সড অ্যালবামের সংখ্যা 52টা বা 53টা। সেখানে ওই যে কোনোটাতে 2টা গান, কোনোটাতে 4টা গান, এরকম। তো অ্যালবামের সংখ্যা আসলে অনেক। কখনো ঈদে রিলিজ হতো, ঈদ ছাড়া রিলিজ হতো, কোনো ফেস্টিভ্যালে রিলিজ হতো, পহেলা বৈশাখে রিলিজ হতো। আমার প্রথম অ্যালবামটা আমার জন্মদিনে রিলিজ হয়েছিল, 7ই জানুয়ারি। অ্যালবামের সময়টার ব্যাপার ছিল আমার দেখা সোনালী সময়। আমি মনে করি আমাদের আগের সময়টা ছিল হীরক সময়, এর চেয়ে সুন্দর সময় আর ছিল না আমাদের দেশীয় সংস্কৃতির চর্চার। তারপরে সোনালী সময়টাতে মনে হয় আমরা এসেছি, আমরা কাজ করতে পেরেছি, আমাদের সময় যারা ছিলেন। এবং আমাদের ভিতর যে কম্পিটিশন ছিল না সেটা কিন্তু না, আমাদের ভিতরেও কম্পিটিশন ছিল, বাট কাট থ্রোট কম্পিটিশন ছিল না। আমরা কেউ কারো শত্রু হয়ে কম্পিটিশন করিনি, আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কম্পিটিশন করিনি। আমরা এইবার ও যে গান গাচ্ছে আমি সেই রকম গান গাবই না, আমি একদম অন্যরকম কিছু গাইবো, বা ওই টাইপের কম্পিটিশন ছিল। বা ওর অ্যালবামের প্রচারটা এভাবে করছে, আমি একদম ভিন্নভাবে আমার অ্যালবামের প্রচার করব। আমার ক্যাসেটের কাভারটা কীরকম হবে, ওর ক্যাসেটের কাভার কীরকম হবে, এই টাইপের কম্পিটিশন আমাদের ভিতরে ছিল।
সুস্থ কম্পিটিশন, সুস্থ প্রতিযোগিতা, যেটাতে কাজ আপনার ভালো হয় আসলে, যেখানে আপনি ব্যক্তিকে আক্রমণ করছেন না, আপনি তার কাজটাকে, তার কাজের চেয়ে আপনার কাজটা বেটার করার চেষ্টা করছেন, বা কিছু ক্ষেত্রে নিজের আগের কাজের চেয়ে এখনের কাজটা বেটার করার চেষ্টা করছেন। এই টাইপের নিজের সাথে প্রতিযোগিতা আরও বেশি হতো আমাদের। এই কারণে খুব সুস্থ সুন্দর সময়ে আমি কাজ শুরু করেছি, এবং যেখানে বন্ধুত্ব ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধ, স্নেহ, স্নেহটা আমরা আদায় করে নিতাম। এখন যেরকম স্নেহ সবাই ভাবে যে ডিজার্ভ করি আমি, তখন আমরা ভাবতাম না যে আমরা স্নেহ ডিজার্ভ করি। আমরা ভাবি যে একজন সিনিয়র আর্টিস্টের পাশে বসতে পারছি, এটাই অনেক, আমরা এভাবে দেখতাম। তো স্নেহ আমরা আদায় করে নিতাম জোর করে, ভালোবাসা জোর করে আদায় করে নিতাম। আমি ছোট, আমি আদায় করে নিব, এখানে কোনো ইগো কাজ করতো না। জাস্ট বিকজ আমার 2টা গান হিট ছিল বলে আমি আমার বড়র চেয়ে বড় হয়ে গিয়েছে, এটা আমরা কখনো ভাবি। আস্তে আস্তে অ্যালবাম থেকে সিডি হলো, একটু ভিডিওর দিকে আমরা ঝুঁকলাম, ডিভিডি আসা শুরু হলো, মিউজিক ভিডিওর দিন আসলো, কোথায় যেন আস্তে আস্তে অ্যালবাম হারিয়ে গেল। ক্যাসেট, আমি তো ক্যাসেট থেকে শুরু, ক্যাসেট থেকে সিডি, ডিভিডি, মিউজিক ভিডিওর প্রতি একটা ঝোঁক আসা শুরু হলো। 12টা গানেরই একটা ভিডিও আকারে বার হবে। তারপর শুরু হলো 12টা গান না, একটা গানকে টার্গেট করে মিউজিক ভিডিও করা হবে, তার বাকি গান থাকবে। এই করে করে কী হলো, যদি একটা গানকেই মানে গানকে টার্গেট করে মিউজিক ভিডিও হয়, তাহলে পুরা খরচ আর অ্যালবামের পিছে করার কি দরকার, জাস্ট একটা গানের পিছেই খরচ করা হোক, আরও লার্জ স্কেলে মিউজিক ভিডিও হোক, কারণ মানুষ মিউজিক ভিডিও বেশি পছন্দ করছে। ইউটিউবে গান শোনার চেয়ে মানে ভিউয়ের ব্যাপারটা চলে আসলো। অ্যালবাম হারিয়ে গেল, এখন একেবারেই হারিয়ে গেল। তারপরে আসলো হচ্ছে এই আমাদের ইউটিউবের গান প্রকাশের যুগ। এখন আর 2টা কেন, মানে একসাথে 2টা গানও রিলিজ হয় না, একটা গান রিলিজ হয়। একটা গানই আপনি শুনতে পারবেন একজন তারকার, সেটা ফিল্মের হলে নায়ক নায়িকার লিপে দেখতে পাবেন, নাটকে হলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন, আর যদি শিল্পী নিজে পারফর্ম করে সেভাবে শিল্পীকে বেশ খরচ করে মিউজিক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসতে হবে। সেটা আপনি খরচ করেন ব্যক্তিগতভাবে, অথবা কোনো প্রকাশনা সংস্থা আপনাকে দিয়ে কাজটা করাবে, এই আশায় যে ভিউয়ের মাধ্যমে যদি তার লগ্নি করা টাকাটা ফেরত আসে। সম্পূর্ণ ব্যাপারটা মানে একটা বিজনেসে টার্ন নিল। তো এই কারণে যেটা হলো যে গানের সংখ্যা কমে গেল, কারণ খরচ বেড়ে গেল, আর শ্রোতা কমে গেল। শিল্পী অনেক আছে, থাকলো, বাড়ছে, এবং অনেক গুণী গুণী শিল্পী আছে, কিন্তু তাদের অত গান আপনারা শুনতে পাচ্ছেন না, কারণ আপনারা মিউজিক ভিডিও ছাড়া গানটা শুনতে পাচ্ছেন না। তো এই যে ট্রানজিশনটা, যেটা বলতে চাচ্ছি, যে পুরাটা ট্রানজিশনে আমি ছিলাম। মানে আমি তখনও কাজ করেছি, যেহেতু যখন ক্যাসেট অ্যালবাম ছিল আমার বয়সটা খুব কম ছিল, তো এই কারণে আমার শুরুটা ছোট বয়সে হওয়াতে আমি 2টা এরাতেই কাজ করার সুযোগ পেয়েছি। তো একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। তো এখন আমরা অনলাইনে আছি, অনলাইন যুগে, অ্যানালগ ডিজিটাল যাই বলেন। তো এই যুগে এসে আমি দেখলাম যে ওই যে মিউজিক ভিডিওর মাধ্যমে গান মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে আপনার তো উপায় নেই, আপনি একজন শিল্পী, আপনার গান আপনি কিভাবে পৌঁছাবেন মানুষের কাছে। সেভাবেই আমিও মিউজিক ভিডিওতে ঢুকে গেলাম আস্তে করে, এবং আমি খুবই প্রাউড ফিল করি এটা বলতে যে আমার যে কয়েকটা মিউজিক ভিডিও আছে প্রত্যেকটা মনের মাধুরী মিশিয়ে করা, এবং মিউজিক ভিডিওর মাধ্যমে আমার বোকা মন হিট হয়। জল পরে পাতা নড়েতে তেমন মিউজিক ভিডিও ছিল না, নর্মাল একটা ভিডিও ছিল, বাট এরপরও এটা সুপার ডুপার হিট হয়। শওকত আলী ইমনের লেখা এবং কবির বকুল ভাইয়ের সুর করা জল পরে পাতা নড়ে, আপনারা সবাই জানেন। বোকা মন ছিল রবিউল ইসলাম জীবনের লেখা আর জেকে ভাইয়ের সুর। দেন আসে বাবুজি, জল পরে পাতা নড়ে পার্ট 2, জোরকা ঝাটকা, যেটা সেটাতে মানে সেটার মিউজিক ভিডিও তো শওকত আলী ইমনের লেখা এবং সুর, মানে ম্যাসিভ হিট হয়। শ্যামপিরিতি, শওকত আলী ইমনের লেখা এবং সুর, ম্যাসিভ হিট হয়। দেন আসে লেলা, তারপরে পিয়া গিয়েছে দুবাই। হ্যাঁ, সো মানে ওই ক্যাসেটটা ছেড়ে এসেও আমি এখানেও নিজেকে মোটামুটি মেলে ধরার চেষ্টা করেছি,
এবং আমার কাছে মনে হয়েছে যে আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি, আমি সেটা করতে পেরেছি এবং যখন যেটা দরকার ছিল করার আমি তখন সেটা করেছি, যখন যেটা আমাকে মানিয়েছে, এটা একটা অনেক বড় পয়েন্ট, আমাকে যেটা মানিয়েছে আমি সেটা করেছি। এবং তার পরবর্তীতে আমি আসিফ ভাইয়ের সাথে যে গানগুলো করেছি ডুয়েট, যেটা অ্যালবাম আকারে প্রকাশ হয়নি কিন্তু অনেকগুলো গান হয়েছে আসিফ ভাইয়ের সাথে, আমার 5টা বা 6টা ডুয়েট গান হয়েছে, সবই অনলাইনে প্রকাশিত। তার মধ্যে 3টার মিউজিক ভিডিও আছে, ওরে পাখি, টিপ টিপ বৃষ্টি, মোস্ট রোম্যান্টিক সং যেটা সবাই ভালোবাসেন, বেসামাল, প্রত্যেকটার ভিউ আপনারা দেখে নিতে পারেন। আমি যদিও ভিউয়ে বিশ্বাস করি না, বাট ভিউ থেকে দেখা গিয়েছিল যে ওনার সাথে আমার জুটিটা দর্শকরা ভীষণ পছন্দ করছেন। এরপরে মন বাক্স আছে, মিষ্টি মেয়ে আছে, এগুলো হচ্ছে জাস্ট অডিও আকারে আছে। দেন রুনা আন্টির জন্মদিনে আমি আর আসিফ ভাই গেছিলাম প্রেমের আগুনে, ওই গানটার মানে অসংখ্য ভিউ, বাট ওটার কোনো ভিডিও নেই, আমরা জাস্ট মঞ্চে গিয়েছি, তাতেও মানুষ এটা ভীষণ পছন্দ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সময়ের সাথে নিজেকে বদলাতে পেরেছি বলে আমি এখনও সবার সাথে কাজ করে যাচ্ছি, জুনিয়র সিনিয়র সবার সাথে, এবং আমার ভিতরে যে কম্পিটিটিভ ওই বিষয়টা এখন আর কাজ করে না বলেও হয়তো আমি খুব কমফোর্টেবল সবার সাথে। আমার সাথে কি কমফোর্টেবল আমি জানি না, আই এম ভেরি কমফোর্টেবল। আর আমার কাজের যে ব্যাকগ্রাউন্ড, সেই ফিল্ম থেকে শুরু করে আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের হাত ধরে আমার গান প্রথম হয় ফিল্মে, বাট শওকত আলী ইমন, সত্য সাহা আঙ্কেল, আলাউদ্দিন আলী আঙ্কেল, আলী হোসেন আঙ্কেল, আলম খান আঙ্কেল, তারপরে হচ্ছে মানে আমি আপনাকে নাম বলে শেষ করতে পারবো না, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, এই মানে সব এত বড় বড় পরিচালকদের সাথে, প্রণব ঘোষ আঙ্কেল, মান্নান মোহাম্মদ, নাকি মামা ডাকি, এবং আরও যত অ্যালবামে যত আছেন, মানাম ভাই, সায়েম ভাই, খায়েম ভাই, শওকত ভাই, জে কে ভাই থেকে শুরু করে, কারো নাম ভুলে গেলে প্লিজ ক্ষমা করবেন, একসাথে সবার নাম মনে আসছে না, মানে যাদের সাথেই কাজ করেছি, সেটা গীতিকার বলেন সুরকার, আমার পথ চলা ওনারা অনেক সহজ করে দিয়েছেন, কারণ আমি সবার থেকে শিখেছি, এত শিখেছি যে ওটাই আমার ট্রেনিং ছিল। এবং পরবর্তীতে কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টির সুরে গান গেয়ে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি গানে 2018-তে, উনার সুর করা গানে, তো উনার থেকে গান তোলা, উনার তত্ত্বাবধানে গান গাওয়া, সেটাও আমার জন্য একটা শিক্ষা ছিল। সব মিলে আমার কাছে মনে হয়েছে আমি মোটামুটি এক্সপিরিয়েন্সড একজন আর্টিস্ট। এবং এখন যদি আমি পিছন ফিরে তাকাই, এটাকে আপনি একটা হচ্ছে মানুষ দুইভাবে নিজেকে জাজ করতে পারে, আপনি আমাকে কীভাবে জাজ করছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে খুব না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিবেক এবং আপনি নিজেকে কিভাবে জাজ করছেন। তা আমি যদি সামনে তাকাই, আয়নায় তাকাই, আমি খুশি হই, আমার ভালো লাগে, কারণ আমাকে তো আমি জানি। আর আমি যদি পেছন ফিরে তাকাই, আমি খুব স্যাটিসফাইড ফিল করি, আমার খুব শান্তি লাগে যে আমার এত বড় বড় সুরকারদের সাথে, আনোয়ার পারভেজের মতো সুরকার, সুবল দাসের মতো সুরকার, উনাদের সাথে যে আমি কাজ করতে পেরেছি, উনাদের সুরে গান গাইতে পেরেছি সিনেমায় বা টেলিভিশনে, হ্যাঁ, উনাদের থেকে একটু একটু করে শিখেছি, এই শিক্ষাটা তো আমার একদম ফার্স্ট হ্যান্ড শিক্ষা। এটা কিন্তু আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি করতে পারবেন, এটা আমি মনে করি এটা আমার অর্জন না, কিন্তু এটা আমার ভাগ্যে ছিল, এটাকে কেউ নিতে পারবে না কখনো। তো আমার সব মিলিয়ে মানে এত বড় বড় সুরকার, গাজী আঙ্কেল সহ, বকুল ভাই, জীবন, আমার মা, মানে সব, ইভেন ভারতের পুলক বন্দ্যোপাধ্যায়, সবার সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার কাজের জায়গাটা অনেক বিশাল কিছু না, কিন্তু মানুষগুলো আমার চারদিকে অনেক বিশাল, সবার সাথে আমার সখ্যতা, সবার ভালোবাসায়, সবার স্নেহে আজকে আমি যেখানেই আছি, এই জায়গাটা হচ্ছে আর্ন করে নিয়েছি আমি এটা উত্তরাধিকার সূত্রে পাইনি, আমি সত্যি এটা আর্ন করেছি, এবং এটা আর্ন করার জন্য আমি সত্যি অনেক কষ্ট করেছি। কত কষ্ট করেছি আপনাদের কোনো ধারণাই নেই, আমি সত্যি অনেক কষ্ট করেছি, আমি রাত দিন এক করে, আমি না ঘুমিয়ে
3 রাত 4 রাত না ঘুমিয়ে আমি 3 রাত 4 রাত কাজ করেছি। আমি আজকে সকালে গান গেয়েছি, সারাদিন গান গেয়েছি এবং এটা ঈদের অ্যালবামটা জমা দিতে হবে। বাসর নামে একটা অ্যালবাম ছিল মনে পড়ছে। আমি তখন প্রেগন্যান্ট এবং আমাদের স্টুডিওটা ছিল 7 তলার উপরে। আমি আসলেই 7 তলা বেয়ে উঠি, লিফট বন্ধ ছিল। আমি রাত পর্যন্ত ভয়েস দিয়ে তারপরে যেহেতু যখন মিক্স মাস্টার হয় আমরা মিক্স মাস্টারেও বসে থাকতাম। মিক্স মাস্টার হচ্ছিল হোল নাইট। আমি ভোর 6টায় ওখান থেকে বের হয়েছিলাম। স্টুডিওর ভিতরে সোফায় শুয়ে শুয়ে আমি মিক্স মাস্টার শুনছিলাম। খালি একটু পরপর বলছিলাম, না এটা আরেকবার ওই লাইনটা দেন, এই লাইনটা দেন। ওই যে সাথে ওখানে বসে থাকা, সত্যি অনেক কষ্ট করেছি। এখনকার মতো গেয়ে দিচ্ছি ঠিক করে নিও, এরকম ছিল না ব্যাপারটা। আসলেই আমাদের অগ্রজ যারা, তারা আমাদের চেয়ে বেশি কষ্ট করেছেন। তাদের চেয়ে একটু কম আমরা করেছি, কিন্তু আমাদের ভিতরে আন্তরিকতা ছিল এবং সেই আন্তরিকতা থেকেই হয়তো আমি আন্তরিক ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি এবং সেই ভালোবাসায় আমৃত্যু থাকতে চাই।